ধিরিম ধিরিম করে বক্ষস্থল কাঁপছে পূর্ণিমার। দারোয়ান জানোয়ারটাকে টেনে বের করেছে বাড়ি থেকে। ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে বৃষ্টি গালিগালাজ করছে আঘাতপ্রাপ্ত হয়ে। মাথা আর চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। নিরীহ নারীর লাবণ্যময়ী দেহ ভোগ করতে এসে নিজেই আহত হয়ে ফিরছে। দারোয়ান মুরাদকে গেটের বাইরে বের করে ওর মন্ত্রী বাবার কাছে খবর পাঠিয়েছে এই কোলাঙ্গারটাকে এখান থেকে নিয়ে যেতে। ওরাদের চেলাপেলারা তাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। খারাপের সঙ্গী খারাপ হয়। ও যেমন বিকৃত মস্তিষ্ক, ওর সঙ্গীরাও তেমন বদমাশ লম্পট। পূর্ণিমা নিজের সাহসী কৃতকর্মে নিজেই বিস্মিত। ভয়টা যেন এখনো কাটছে না। আচানক নোংরা থাবা এবং অশ্লীল চাকুনি পূর্ণিমাকে আতঙ্কিত বানিয়েছে। বুকের দাপাদাপি থামিয়ে বাচ্চাদের ক্ষয়ক্ষতি চেক করতে লাগলো। পাপড়ি নিস্তেজ হয়ে মায়ের বুকে পড়ে আছে। ক্ষীণ শ্বাস চলছে। পাতলা ঠোঁটের কোণ ঘেঁষে রক্তের ধারা এখনো অব্যাহত। পূর্ণিমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। পাপড়ির গোলাপি কালারের ফ্রকটা গাঢ় বর্ণে উপনীত হয়েছে। চোখের পাতা চিরচির করে কাঁপছে। ছোট্ট বুকটা ঝিম মেরে আছে। পূর্ণিমা ঝটপট পূর্ণকে বিছানায় বসিয়ে পাপড়ির বুকটা হাতের তালু দিয়ে মালিশ করতে লাগলো ক্রমাগত। আরেক হাত দিয়ে ঠোঁটের কাটা জায়গায় চাপ দিয়ে ধরে রাখলো যেন রক্ত পড়া বন্ধ হয়। পূর্ণ হাঁটু গেড়ে কাঁদছে। লাল হয়ে গেছে হাঁটু। চিত্রা দেওয়ান হাঁপাতে হাঁপাতে আয়েশাকে এক গ্লাস পানি দিতে বললেন। আয়েশা দ্রুত পানি এনে সামনে ধরলো। আয়েশা এতক্ষণ ভয়ে কাঁদছিল আর আল্লাহ আল্লাহ জপছিল। চিত্রা দেওয়ানের ফোনে আধাম কল করেছে। ছেলেটা পাগলের মতো বাড়ির অবস্থা জানতে মরিয়া হয়ে গেছে। পারে না পাখির মতো ডানায় ভর দিয়ে উড়ে আসে। রুদ্ধশ্বাসে বর্তমান পরিস্থিতি জানার জন্য গলগল করে বলতে লাগলো। বুবু বাড়িতে কে এসেছিল? কার এত বড় স্পর্ধা আমার বেডরুমে পা রাখার? আমার মেয়ে কাঁদছিল কেন? কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে কে? পূর্ণাও কাঁদছিল। ওদের কে কি করেছে? ওদের মা কোথায়? সব ঠিক আছে? বুবু কথা বলছো না কেন? আয়েশা ফোন করে কি বলতে চাচ্ছিল? এই বুবু কিছু বলবে নাকি চাও রোড অ্যাক্সিডেন্ট করে মরে থাকি? কিছু বলবে তো? আমার অবস্থা বুঝতে পারছো? আমি স্পষ্ট বাচ্চা দুটোর কান্না শুনেছি এবং অজ্ঞাত কারো হিংস্র কণ্ঠ শুনেছি। সেই কণ্ঠের মালিক কে ছিল? কে বলছিল বাচ্চাদেরকে গলা কাটবে? আমি ঘাড় কাট করে ফুল স্পিডে ড্রাইভ করছি। কিছু বলো, আমার পরিস্থিতি বোঝো প্লিজ বুবু। চিত্রা দেওয়ান বড় বড় শ্বাস ফেলে সংক্ষেপে বললেন, মন্ত্রী কামালের নেশাখোর ছেলে মুরাদ নেশা করে বাড়িতে ঢুকেছিল। আমি দারোয়ানকে নিয়ে কাছের এতিমখানায় গিয়েছিলাম। ওরা সবাই কানামাছি খেলছিল। তখনই কুত্তাটা আক্রমণ করেছে পূর্ণিমার উপর। পূর্ণিমা বারান্দায় লুকিয়ে থাকায় মুরাদ রাগে পাপড়িকে বেবি কটে ছুঁড়ে বেড়েছে। পাপড়ি বেবি কট থেকে গড়িয়ে পড়ার পর আবারও আছাড় দিয়ে বেবি কটে ফেলেছে। এরপর পূর্ণিমা বারান্দার দরজা খুলে স্ট্রবেরির মাটির পাত্র দিয়ে আঘাত করেছে মুরাদকে। মুরাদের পাতা ফেটেছে আর একটা চোখ মারাত্মকভাবে আহত হয়েছে। আমি আয়েশার থেকে এতটুকু শুনেছি, আর কিছু বলতে পারবো না দাদু ভাই। আর একটু হলে আমি হয়তো স্ট্রোক করতাম। তুই দ্রুত বাড়ি আয়, পাপড়ির ব্লিডিং হচ্ছে, মাথা ঠিক করে ড্রাইভ কর। এখন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আধাম নির্বোধের মতো শুধু বলো, ব্লিডিং বেশি হচ্ছে? পূর্ণিমা ঠোঁট চাপ দিয়ে ধরেছে। এখন আর ব্লিডিং হচ্ছে না। আধাম ফোন ছুঁড়ে মেরে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চোখ বন্ধ করে ফেললো। শরীর ভার লাগছে, মাথা শূন্য লাগছে। নিজের বাড়িতেও নারী আর শিশু নিরাপদ নয়। বুকের ওঠানামার সাথে তিক্ত ব্যথা ছড়িয়ে পড়েছে শরীর জুড়ে। মাগরিবের আজানের ধ্বনি আধামের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রাস্তার কিনারে গাড়ি থামিয়ে সোজা মসজিদে ঢুকে গেল। অজুর পানির সাথে সমস্ত গ্লানি এবং ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার করতে চাইলে শুধু ফরজ আদায় করে গাড়ি হাঁকিয়ে দিল বাড়ির দিকে। যন্ত্র মানবের মতো আধাম ড্রাইভিং সিটে বসে কটমট করছে মারাত্মক ক্রোধে। ধরনী তখন গোধূলির রেশ কেটে ঘুটঘুটে অন্ধকার টেনে আনছে। ধপ করে আধামের পা পড়ল দেওয়ান বাড়ির সামনে। গাড়ির ইঞ্জিনটা যেন সংকেত দিয়ে থেমে গেল। দারোয়ান ব্যতিব্যস্ত হয়ে গেট খুলে আধামের গম্ভীর মুখপানে চেয়ে আছে। চাচা কয়জন এসেছিল বাড়িতে? 3 জন এসেছিল। মন্ত্রী কামালের বকাতে ছেলে ভেতরে ঢুকেছে আর 2 জন গেটের সামনে ছিল। আমাকে দেখে বাইরের 2 জন গা বাঁচিয়ে চলে গেছে, তবে ওদের চোখে ভয় দেখিনি। মন্ত্রীর ছেলের নাম কি? মুরাদ। মুরাদের ব্যাকগ্রাউন্ড বলতে পারবেন? একটাই পরিচয়, ধর্ষক আর লম্পট। এই ছেলের নামে আগেও ধর্ষকের অভিযোগ এসেছে। মন্ত্রীর বাড়ির সামনে ধর্ষিতা মেয়ের গরিব বাবা হট্টগোল করেও বিচার পায়নি। এমনও শুনেছি ওরা অসৎ কার্যসিদ্ধির পর মেয়েদের মেরে ফেলেছে। মুরাদ বিবাহিত। বছর 2 আগে ধুমধাম করে পুরো এলাকা বাজিয়ে বিয়ে করেছে। প্রথমে একটা বিয়ে করেছে, সেটা 2 মাসও টেকেনি। পরে হতদরিদ্র পরিবারের এক মেয়েকে বিয়ে করিয়ে এনেছে। হারামিটাকে কোন হসপিটালে নেওয়া হয়েছে সেটা তো বলতে পারছি না বাবা। চোখে যেভাবে আঘাত পেয়েছে মনে হয় ওই চোখে আর ঠিক হবে না। ও সুস্থ হয়ে আবার ডাকাত হয়ে আসবে, আরো জেদ দিয়ে আসবে। আধা মুস্কো খুস্কো চুল ঠিক করতে করতে স্বল্প আওয়াজে বলল, ওর হাত পা না থাকলে আমার বাড়িতে পা রাখবে কি করে? দারোয়ানের সাথে কথা ইতি টেনে আধাম বড় বড় পা ফেলে চলল ভেতরে। সদর দরজা
দরজার সামনে তার জুতার নিচে তুষাররানীকে পড়ে থাকে পেন্ডেন্টটা পাড়াগা পড়লো। আধাম খেয়াল করে সেটা তুলে পকেটে পুরে বেডরুমের দিকে অগ্রসর হলো। রুমটা নিকোষ কালো আধারে আচ্ছাদিত, শ্বাস ফেলার মৃদু শব্দও শোনা যাচ্ছে না। আধাম ড্রিম লাইট লাগিয়ে দূর দূর বুকে অগ্রসর হলো বিছানার দিকে। বিধ্বস্ত পূর্ণিমাকে লতার মতো পেঁচিয়ে আছে পূর্ণ আর পাপড়ি, দুটো ছানাকে বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে আছে নো কুইন। আধাম খুব সাবধানে পাপড়িকে মায়ের বন্ধন থেকে বের করে ধপাস করে নিজের অস্থির বুকে ঠেসে ধরলো। এক পলক ওদের মা ছেলের দিকে তাকিয়ে বের হয়ে গেল ঘর থেকে। আধাম ভেবেছে ওরা হয়তো ঘুমিয়ে আছে। বাচ্চারা ঘুমালেও পূর্ণিমা ঘুমায়নি। ট্রমা থেকে বের হতে দুটো কোমল ত্বকের শিশুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়েছিল। আধামের ছায়াটা দরজা পেরিয়ে যাওয়ার পর পূর্ণিমা ছেলের কপালে উষ্ণ চুমু দিয়ে নিজের থেকে ছাড়িয়ে উঠে বসলো। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, সেই কখন থেকে ঘাড় আর গলা জ্বলে যাচ্ছে। পেটের দিকটাই মনে হচ্ছে গুঁড়া মরিচ লাগিয়ে দিয়েছে। ড্রিম লাইট অফ করে ঘরটাকে আরো অন্ধকার বানিয়ে টলতে টলতে আধামের ক্লজেট খুলে হাতড়িয়ে একটা শার্ট বের করে গা থেকে শাড়িটা খুলে শার্টটাই পরে নিয়েছে। মাথা ঠিক নেই, বিছানায় যাওয়ার পর অনুভব করলো কাঁধের দিকে ব্লাউজ ছিঁড়ে গেছে। এইবার সোজা ওয়াশরুমে ঢুকে ব্লাউজ খুলে তারপর শার্ট পরে বের হয়েছে। পূর্ণকে নিজের সাথে মিশিয়ে অশ্রু ঝরাতে লাগলো। ধীরে ধীরে মাথার ব্যথা শুধু বাড়ছে, চোখ মেলাও কষ্টকর হচ্ছে। ড্রয়িং রুমে আধাম পাপড়িকে কোলে নিয়ে বসে ছোট্ট মুখটা পর্যবেক্ষণ করছে। কমলার কোয়ার মতো ছোট জোড়া টকটকে লালচে হয়ে আছে, নিচের ঠোঁট কেটে ফুলে আছে, থুতনি আর গলায় এখনো রক্ত লেগে আছে। রক্তমাখা গোলাপি জামাটা খোলা হয়নি। পাখিটার একটুখানি শরীর থেকে কতগুলো রক্ত গিয়েছে। আধামের বুকটা হু হু করে ওঠে, পিছিটার কোমল ঠোঁট থেতলে গেছে। এই কারণেই এত ব্লাড লস হয়েছে। আধামের চোখ ঘোলাটে হয়। যন্ত্রণা নিজের মধ্যে পিষে সফট কাপড় ভিজিয়ে খুব সাবধানে আস্তে আস্তে শুকিয়ে যাওয়া রক্ত ওঠাতে লাগলো। পিটপিট করে পাপড়ি চোখ মেলে ঝাপসা হয়ে বাবাকে দেখেই ঠোঁট ভেঙে কেঁদে ফেললো শব্দহীন। শব্দ করে কাঁদতে পারছে না। আধামের পীড়া বাড়ে। ঝটপট দাঁড়িয়ে এলোমেলো হেঁটে উৎকণ্ঠা হয়ে এক নাগাড়ে বলতে থাকে, তুষারকন্যা ব্যথা করছে মা? এই তো বাবা তোমার সামনে, ভয় নেই, আমি আছি তো মা। কষ্ট হচ্ছে সোনা? আম্মা কথা বলবে না? পাপার সাথে কথা বলবে না? ঠোঁটে ব্যথা হচ্ছে? বলো বাবাকে, বলো, দেখো পাপা তোমার জন্য ছুটে এসেছে। আমার ছোট্ট প্রজাপতি, বেশি ব্যথা হচ্ছে? তোমার কথা বলতে কষ্ট হচ্ছে? গলায় ব্যথা হলে কথা বলতে হবে না। আম্মার সাথে যেভাবে কথা বলো আমার সাথে ওভাবেই কথা চালিয়ে যাও। এই তুষারকন্যা, আম্মা যান। পাপড়ির চোখের কোল ঘেঁষে নরম দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আধাম সন্তর্পণিতা মুছে গালে চুমু দিয়ে বলল, পানি পান করবে? পাপড়ি উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আধাম একটু পানি মুখে ধরতেই পাপড়ি ঝরঝর করে কেঁদে বলল, বাবা ব্যথা হচ্ছে। ব্যথা করে? তোমাকে ঔষধ খেতে হবে মা। খানিক জোরেই হাত নাড়িয়ে পাপড়ি অস্বীকার করে বলল, না না, খাবো না। আচ্ছা ঔষধ দিব না, তুমি শান্ত হও। কিছু খাবে? পাপড়ি দুদিকে মাথা নাড়ালো। আধামের কান্না পাচ্ছে। পাপড়ি যেই রাতে জন্ম হয়েছে সেই রাতে নিউ ইয়র্ক শহরে ঘন তুষারপাত হচ্ছিল। আধামের হৃদয় মন্দিরে তখন তুষার ঝরছিল। সদ্য ভূমিষ্ঠ হওয়া পাপড়িকে কোলে নেওয়ার পর আধামের দুঃখ অর্ধেকটাই গ্রাস করে নেয় তুলতুলে ছানাটা। আধামের চোখের মনি হয়ে যায় এই পাপড়ি। পিতৃত্ব হাসিল করে এই পাপড়ির মাধ্যমে মৃত ভাইয়ের অমূল্য সম্পদকে আধাম সদরে গ্রহণ করে এবং স্থান দেয় হৃদয়ের মণিকোঠায়। আধাম ধীরে ধীরে নিজেকে বাবা রূপে আবিষ্কার করে। সেই মেয়ের থেতলে যাওয়া ঠোঁটের ক্ষত আধামের বক্ষ থেতলে দেয়। ছেলেটার চোখ জোড়া ঝাপসে যায়। ফর্সা গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। বুড়ো আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে মেয়ের গালে অগণিত চুমু দিয়ে আবারও নরম থেকে নরম হয়ে জিজ্ঞাসা করলো, আমার তুষার ভয় পাচ্ছে? অস্ফুট স্বরে পাপড়ি বলল, আম্মা কান্না করে। আধাম মেয়ের চুলে বিলি কেটে হাসকি স্বরে ডেকে উঠলো আয়েশাকে। আয়েশা আর চিত্রা দেওয়ান একসাথে ড্রয়িং রুমের সোফায় বসেছে। চিত্রা দেওয়ান বিমর্ষ মুখে দেখছেন নাতির পাণ্ডুপ মুখখানা। অত্যন্ত কঠোর মুখস্থিতে আধাম আয়েশাকে আদেশ দিল বিকালের পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিশ্লেষণ দিতে। একটা বাক্যও যেন বাদ না যায়। আয়েশা লোমহর্ষক ঘটনা বর্ণনা করলো সম্পূর্ণ। পূর্ণিমার থুতু এবং চোখের পানি মুরাদ ছেটে খেয়েছে, সেটাও বাদ দেয়নি। শেষের দিকে পূর্ণিমা বারান্দা থেকে অগ্নিমূর্তি হয়ে বের হওয়া এবং মুরাদকে কৌশলে প্রতিহত করা, এই অভাবনীয় সংগ্রামের খবর শুনে আধাম অপ্রস্তুত হয়ে চমকালো। ঠোঁটে খেলে গেছে রহস্যময় বক্র হাসি। মনে মনে বলল, এই না হলে অ্যাডামের বউ। পরিস্থিতি মানুষকে বিভিন্ন আসনে বসায়। নির্মম পরিহাস আধামকে অ্যাডাম বানিয়েছে আর আজ পূর্ণিমা সাহসী আসনে বসেছে।
চিত্রা দেওয়ান অসুস্থ হয়ে গেছেন। আধাম তা লক্ষ্য করে বলল, বুবু তুমি রেস্ট করো। চিত্রা দেওয়ান ছলো ছলো চোখে ভাঙা ভাঙা গলায় বললেন, আমাদের ঘরের সুখ স্থায়ী হয় না কেন? প্রতি উত্তরে আধাম বলে, পাপা আর মাম্মা আক্ষেপ করেছে আমেরিকা থেকে বাংলাদেশ চলে আসলে আমাদের শৈশব কৈশোর একটু হলেও ভালো কাটতো, নরপশুদের ছায়া পড়তো না আমার আর আদনানের উপর। কিন্তু দেখো আমার বাড়ি, আমার নারী, এরপরও ডাকাত হয়ে ঘাতক হতে এসেছে। নারী নিরাপদ কোথায়? বাচ্চা দুটোকে আঘাত করতে ওর বুক কাঁপেনি? ওর পাপ ওকে এখানে টেনে এনেছে। নিষ্পাপ প্রাণীর অভিশাপ ওকে আমার বাড়িতে টেনে হেঁচড়ে লালসার ফাঁদে ফেলেছে। বেডরুম থেকে পূর্ণর কান্নার আওয়াজ আসছে। আধাম পাপড়িকে নিয়েই ছুটলো সেদিকে। লাইট অন করে ঘাটের উপর বসে হাত বাড়ালো পূর্ণর দিকে। ঘুম ঘুম চোখে পূর্ণ ভয়ার্থ হয়ে বলছে, হালাপু হালা, তুই শয়তান, তুই খালাপ, আমি দুঃখ পাইছি, বইনে দুঃখ পাইছি, আম্মাই কান্তাছে, তুই হালাপুলা। পূর্ণ ঘুমের মধ্যেই প্রলাপ করছে। পূর্ণিমা টনটনে ঘাড়ের ব্যথা নিয়ে উঠে বসলো। আধামে চক্ষু জোড়ায় স্থির হলো পেটিকোটের উপরে অ্যাথলেটিক শার্ট পরা স্নো কুইনের দিকেই। মনে হচ্ছে রূপকথার গল্পের কাছের মমিতে শত বছরের ঘুমন্ত স্লিপিং বিউটি রাজপুত্রের আগমনে জাগ্রত হয়েছে। বরফ সাদা মুখের পুরো অংশ রেড চেরি কালারে রূপান্তরিত হয়েছে, যেন টোকা দিলেই রক্ত ঝরে পড়বে। ফোলা ফোলা চোখে পূর্ণিমার নজর কাড়লো। আধামের নিগুড় দৃষ্টি মিলিত হলো আবেগে দুই জোড়া তৃষিত চোখের। পূর্ণিমা শার্টের হাতা মুষ্টিবদ্ধ করে চোখ নামিয়ে ফেললো, কান্না নিবারণ করে। আধাম টের পেল রক্তে তরঙ্গের আভাস পেয়েছে। হাত ছেড়ে রেখে পূর্ণ আর পাপড়িকে ক্ষণিক সময়ের জন্য আয়েশার কাছে দিয়ে ঝাপটে ধরলো প্রিয়তমাকে। বুকের খোলা বোতাম লাগিয়ে গোটানো মিহির শরীরটা নিজের সাথে জড়িয়ে স্বস্তির শ্বাস ফেললো আধাম। পূর্ণিমা মরিয়া হয়ে আধাম থেকে নিজেকে ছাড়িয়ে হাত দাঁড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলছে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি নিজেকে আপনার জন্য ঠিক রেখেছি, আমি অপবিত্র হইনি। এসব এলোমেলো কথা বুঝিয়ে ঘন নেত্রপল্লব বুঝে ফেললো মেয়েটা। তারপর নোনা জলে ভেজা রক্তাক্ত ডাগর চোখ মেলে তাকাতেই রক্ত আরেকটা প্রলয়ের হাসি পেল আধাম। হৃৎপিণ্ড কেঁপে উঠলো আচমকা ব্রেক কষার মতো। আধাম সময় অপচয় না করে হাত বাড়িয়ে পূর্ণিমার লতানো শরীরটা আবারও কাছে টেনে নিল। শক্ত করে চেপে ধরলো বুকের সাথে। নিভতে শুরু করেছে যন্ত্রণা আর অতৃপ্তির আর্তনাদ। আধাম জানালার পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে বারান্দার অংশটুকু। মানসপটে ভাসিয়ে তুলছে পূর্ণিমা ভয়ার্থ হয়ে গ্রিলের সাথে চেপে দাঁড়িয়ে আছে, আর মুরাদ জানালায় দাঁড়িয়ে পূর্ণিমাকে বের হওয়ার জন্য ওয়ার্নিং দিচ্ছে। আধামের চোখে টিভি স্ক্রিনের মতো ভাসছে সেই দৃশ্যটা। পাপড়িকে বেবি কটে ছুঁড়ে মারা, পাপড়ি বেবি কট থেকে গড়িয়ে নিচে পড়া, তারপর পুনরায় মুরাদ পাপড়িকে বেডে আছাড় দিয়ে ফেলে দেওয়া, আর পূর্ণ কাঁদতে কাঁদতে মুরাদের পা ধরা। এই সবকিছু একে একে চিত্রর মতো ফুটে উঠছে। আধাম ছটপট জানালা থেকে সরে গিয়ে ফার্স্ট এইড বক্স ড্রয়ারে রেখে ল্যাপটপ হাতে নিল। কিছুক্ষণ আগে 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে আধাম। ছুঁড়ে মারার কারণে পাপড়ির বুকে ব্যথা পেয়েছে। আধাম বিড়বিড় করে আওড়ায় অ্যাডামের বাড়িতে পিশাচ এসেছে, অথচ অ্যাডাম নিজেই মনস্টার। পূর্ণিমা বেড থেকে নেমে গুটি গুটি পা ফেলে 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। আধাম খপ করে পূর্ণিমার হাত ধরে ফেলে, ইশারায় বোঝায় চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই ভালো লাগছে। অ্যাথলেটিক টি শার্টের সাথে কালো পেটিকোটকে স্কার্টের মতো দেখাচ্ছে। শার্টের লম্বা হাঁটু পর্যন্ত ঠেকেছে, এভাবেই সুন্দর লাগছে মেয়েটাকে, আদুরে লাগছে। এক গাছি চুল কপালের সামনে ঝুলে আছে, নাকটা এখনো লালচে বর্ণ হয়ে আছে। আধাম শার্টের সাইডে বসে পূর্ণিমার হাতা গুটিয়ে দিল। সাদা সাদা হাত দয় উন্মুক্ত হলো কনুই পর্যন্ত। আধাম লক্ষ্য করলো পূর্ণিমা উসখুস করছে কিছু একটা বলতে। আধাম তা বুঝে কাছে টেনে জানতে চায়। পূর্ণিমা ধীরে ধীরে কোমর থেকে শার্ট সরিয়ে নেয়। অমনি উদ্ভাসিত হলো ফর্সা বেডে মাতৃত্বের দাগের সাথে বড় খামচি দেওয়ার ধূর্ত থাবা দেওয়া নখের আঁচড়। চামড়ায় রক্ত লেগে শক্ত হয়ে আছে। আধাম কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুনরায় ফার্স্ট এইড বক্স বের করে ক্ষতস্থানে মলম লাগিয়েছে। পূর্ণ আর পাপড়ি চিত্রা দেওয়ানের রুমে ছিল। আধাম পূর্ণিমাকে রেস্ট করতে দিয়ে বাচ্চাদের কাছে চলে গেছে। দুজনের একজনও খাবার খায়নি। আধাম অনেক কষ্টে একটুখানি ভুনা খিচুড়ি খাইয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছে। পূর্ণ ঔষধ খেয়েছে, তবে পাপড়িকে খাওয়াতে পারেনি। পাপড়ি ঔষধ খেতে চায় না, হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে, মুখ থেকে ফেলে দেয়। আধাম আজকে দুজনকে বেবি কটে না শুইয়ে নিজেদের বিছানায় শুইয়ে দিয়েছে। পূর্ণিমার মাথা ব্যথা কমার পর এশার নামাজে দাঁড়িয়েছে। মাগরিব আদায় করতে পারেনি। চিত্রা দেওয়ান আয়েশাকে দিয়ে দুজনের খাবার রুমে পাঠিয়েছেন। আয়েশা খাবার রেখে চলে যাওয়ার সময় আধাম বলে উঠলো, আয়েশা শোন। বলেন ভাইজান। 2 মাস পর আমরা সবাই আমেরিকা যাব, তুইও যাবি, তোর ভিসা প্রসেসিং এর কাজ শেষ।
আয়েশা ফড়িং এর মতো লাফিয়ে গদগদ হয়ে বলল, ও ভাইজান কি কইতাছেন? আমার তো বিশ্বাস হইতাছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? ভাইজান, বিমানে ওঠার অনেক শখ ছিল আমার। তোর শখ পূরণ হবে। এখন যা, জোরে জোরে করকর করছিস, বাচ্চারা উঠে যাবে। আয়েশা খুশিতে আত্মহারা হয়ে একগাল হেসে চলে গেল। পূর্ণিমার নামাজ শেষ হলে দুজনের একসাথে খেয়ে নিয়েছে। আদামের খেতে ইচ্ছে করছে না, আর পূর্ণিমার গলা দিয়ে খাবার নামছে না। বাচ্চা দুটো না খেয়ে ঘুমিয়েছে, তার পেটে দানা যায় কি করে? ওরা আরো দেরিতে ঘুমায়, কিন্তু আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আদাম তুষার রানীর চিবুকে আর ঘাড়ে দৃষ্টি দিয়েছে। এখানে মোড়ার থাবা দিয়ে ত্বক রক্তিম বানিয়েছে। আদামের মস্তিষ্ক বিগড়ে যায়, ছারপোকার মতো কিলবিল করে মগজের ভেতর। তবুও নিজেকে নিয়ন্ত্রণে রাখে। খাওয়া দাওয়ার পরে পূর্ণিমা গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে আদামের বুকে। আদাম এতক্ষণেই অপেক্ষায় ছিল। আলতো করে পূর্ণিমাকে বিছানায় শায়িত করে উঠে দাঁড়িয়ে লকার থেকে ব্রোচ বের করে বুকে সেট করেছে। তারপর ল্যাপটপ অন করে নিজেদের তৈরি অ্যাপ ব্যবহার করে জয়েন হয়ে গেল ভিএম গ্রুপের সাথে। আদাম এই গ্রুপের সাথে জড়িত, সে ভিএম গ্রুপের একজন মেম্বার। এই গ্রুপে কোনো লিডার নেই, কোনো ক্যাপ্টেন নেই, সবাই এক সমান দায়িত্ব পালন করে। একজন আরেকজনকে ছাড়া কোনো পরামর্শ করে না এবং না জানিয়ে কোনো কাজ করে না। ল্যাপটপ স্ক্রিনে 4টা ভিনদেশ বুক একত্রে হয়েছে। প্রত্যেকের বুকে ভিএম ডিজাইনার ব্রোঞ্জ লাগানো। এই ব্রোঞ্জকে ব্যবহার করে সেই ভিএম গ্রুপের সদস্য বহিরাগত মানুষ ভিএম এর রহস্য জানে না। যেমন অদ্ভুত এই ব্রোঞ্জ, তেমন অদ্ভুত এই চক্র। তারা এক একজন নিজের প্রফেশনের আড়ালে আরেক রূপ নিয়ে ঘুরে বেড়ায়। কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাবমেরিনের মতো রেস্কি কাজে নিয়োজিত, কেউ সাধারণ চাকরিজীবী। এরা দেখতে দেখতে যেমন সাদাসিধে আলাভোলা, ঠিক উল্টো এদের গোপন ব্যক্তিত্ব। এই টিমে রয়েছে মানব চক্ষুর আড়ালে দুজন দুর্ধর্ষ হ্যাকার, একজন স্ক্যানার রয়েছে, একজন স্ক্যামার রয়েছে, হার্ট সার্জন, স্পেশাল ফোর্সের সদস্যও রয়েছে। এমন এমন আরো ছদ্মবেশী সদস্য রয়েছে। এদেরকে দেখতে নিছক সভ্য ভদ্র সামাজিক হলেও তারা গহীন অন্ধকার ঝংকারে আলো জ্বালিয়ে হয়ে যায় অত্যন্ত কঠোর। প্রত্যেকের জীবনে লেপন আছে আধার স্মৃতি। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে গোপন ঝংকারের ভেতর। ধরে আনে নর পশুদের, এমন সব পশুদের পাকড়াও করে যাদের জন্য রচিত হয়েছে নিজ নিজ জীবনে বিভীষিকা। কালপ্রিটদের পাকড়াও করা মোটেও চারটেখানি কথা নয়। আদাম প্রয়োজনীয় কথা শেষ করে ব্যাক্স নামক একজন নাইজেরিয়ান পুরুষকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, ম্যাক্স, তুমি 5 দিনের মধ্যে বাংলাদেশে আসো। ম্যাক্স অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি তো আমাদেরকে ইনভাইট করেছো সামনের মাসের শেষের দিকে, তবে এত তাড়াতাড়ি আসতে বলছো কেন? বাংলাদেশে 3টে তেলাপিয়া মাছ বারবিকিউ করব। একা একা বারবিকিউ মজা না, তাই তোমাকে সঙ্গী বানাবো। বারবিকিউ পার্টির পর তোমার সাথেই চলে যাব। কাজ শেষ করে 15 দিনের ভেতরে ফেরার চেষ্টা করব। ওকে, আমি চলে আসবো। শোনো ম্যাক্স, তুমি আসার সময় কোনো ইলেকট্রিক্স ডিভাইস আনবে না, ল্যাপটপও আনার দরকার নেই, শুধু একটা বাটন ফোন আনবে। আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করব। তুমি বাংলাদেশে আসবে টুরিস্ট ভিসায়। অ্যাডাম, আমি কিন্তু খুব এক্সাইটেড তোমাদের দেশে যাব বলে। বাই দ্য ওয়ে, তোমার প্রিন্সেস আমাকে দেখে আবার ভয় পাবে না তো? ভয় পাবে কেন? নিগ্রোদের দেখলে বেবিরা ভয় পায় না। আমার তুষার কন্যা তোমাকে দেখে ভয় পাবে না। গাছের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো গলিয়ে ভূমিতে পতিত হচ্ছে। চারিদিকে থই থই চাঁদনি আলো। ভরা জ্যোৎস্না বার আজকে, ভরা জ্যোৎস্না রাত আজকে। আশ্চর্যজনকভাবে পূর্ণিমা রাত আদনামের কাছে ভালো লাগে না। বোবা পূর্ণিমা ছাড়া চাঁদনি পূর্ণিমা রাত্রি আধামের খুব অপছন্দ। পূর্ণিমা রাতেই আধামের জীবনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। তুষার রানীর স্নিগ্ধ পরশে আধাম প্রকৃত শান্তি পেয়েছিল। সেই শান্তির মাঝেও কুদৃষ্টি পড়েছে। আধাম চোখের পাতা মাত্রই এক করেছে, তখনই পাপড়ি গুটিয়ে গিয়েছে, তখনই পাপড়ি গঙিয়ে উঠেছে। বাচ্চাটির জ্বর এসেছে। আধাম এই ভয়টাই পেয়েছিল। পূর্ণর মাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। পূর্ণিমা পিটপিট করে চোখ মেলে দেখলো আধাম জল পড়তে দিচ্ছে পাপড়িকে। পূর্ণিমা চুল হাত খোপা করে বিছানা ত্যাগ করলো। চামচে ঔষধ ঢেলে এক হাতে পাপড়ির ছোট ছোট হাত দুটো বন্দি করে অপর হাতে গপ করে পাপড়ির মুখের ভেতর ঔষধ ঢেলে দিল। তারপর বাচ্চাটা ঠোঁট চেপে ধরলো, যেন মুখ থেকে ওষুধ বের না করতে পারে। আধাম যেটা 20 মিনিটে পারেনি, পূর্ণিমা সেটা এক মুহূর্তে সাবার করেছে। আধাম এক ঝটকা খেলো পূর্ণিমার কাণ্ডে। পাপড়ি অল্প কান্না করে বাবার বুকে ঘুমিয়ে গেছে। পূর্ণর ঘুম ভেঙে গেছে পাপড়ির কান্নার আওয়াজে। আধাম পাপড়িকে নিয়ে সোফায় বসেছে আয়েশ করে। হাত দিয়ে চোখ মেলে পটপট করে পূর্ণ বলে, এই আব্বা, বাজান আপনার ঘুম ভাঙলো কেন? একটা চমটো দেখি। কি স্বপ্ন? শয়তান আইছি, আমি শয়তানকে মুতু দিয়ে ভিজাই দিচ্ছি। শয়তানকে মুতু করে ভিজিয়ে দিয়েছেন? হ্যাঁ, ভিজাই দিচ্ছি। হালাপু হালাই জাওলা। জাওলা আবার কি? জাওলা নাকি জাউরা? হ হ, গালি দেওয়া ভালো না পূর্ণ। যাও, তুমি বুঝো না, গাইল দিলে মজা লাগে। আদাম ব্রকুচকে বলল, গালি দিলে মজা লাগে? হ, মজা লাগে। ওইদের ব্যাটারি গালি দেওয়া ভালো না। আর গালি দিবে না, গালি দিলে মুখে পোকা হবে। যাও, তুমি মিছা কথা কও।
আমি মিথ্যা বলছি না, আবার গালি দিলে তোর মুখে পোকা হবে। তুই কইছু কেন? তুমি কও। আপনি করেই বললাম, এবার খুশি? খুশি হয়েছি। তুমি গাইল দিবা? গাইল দাও, মজা লাগবো। আধাম দাঁতে দাঁত চেপে বলল, আল্লাহ মাবুদ, এইটুকু ছেলে পুরোই বারুদ, নিজে গালি দেয় আবার আমাকে উস্কে দেয়। পূর্ণিমা ছেলেকে আদর করে ইশারায় বোঝালো অল্প কয়টা খাইয়ে দিতে। খাওয়ার কথা শুনেই পূর্ণ ধপাস করে বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিল তৎক্ষণাৎ। পূর্ণিমা হেসে নিজেও শুয়ে পড়লো ছানাটাকে বুকে নিয়ে। পূর্ণ মায়ের বুক থেকে মাথা তুলে বলল, আব্বা তুমি ঘুমাইতা না? না কেন? এমনি। বইনে গীতা কলে স্ট্রবেরি খায়। মিচা কথা, আমি দেখতাছি বইনে ঘুমাইতেছে তোমার কোলে। দেখলে আবার জিজ্ঞেস করো কেন? পূর্ণিমা পূর্ণর মাথাটা চেপে ধরেছে যেন আর না উঠাতে পারে। পূর্ণ মায়ের সাথে চিপকে থেকে হাত নাড়িয়ে আহ্বান করলো আধামকে। পিচ্ছি হাতের আহ্বান দেখে আধামের হাসি পেয়ে গেছে। আধাম আদর করে ডাক দিল পূর্ণকে। পূর্ণ সাড়া না দিয়ে থাকতে পারছে না, আবার মায়ের কাছ থেকে ছুটতেও পারছে না। পূর্ণিমা ওর দিকে তাকালে বাহানা করে বোঝালো পূর্ণ এখান থেকে সরে আব্বার কাছে যাবে। পূর্ণিমা ছেড়ে দিয়েছে। পূর্ণ সুযোগ পেয়ে এক দৌড়ে যেতে চাইলো, তবে হাঁটুর ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম ঝাঁপিয়ে পড়লো আধামের উপর। খিলখিলিয়ে হাসছে বাচ্চাটা। পাপড়িকে ঘুমন্ত অবস্থায় কোলে রেখেই পূর্ণর সাথে ফিসফিস করে হাসি ঠাট্টায় লিপ্ত হয়ে গেছে আধাম। পূর্ণিমা চোখ ভরে দেখছে স্বামী সন্তানের খুনসুটি। ওদের ফিসফিসানি শুনতে পারছে না, তবে হাসি আর ঠোঁট নাড়ানো দিব্যি দেখতে পাচ্ছে। পূর্ণিমার কি যে ভালো লাগছে তা অবর্ণনীয়। আধাম কি জানি বলল, আর পূর্ণ হাসতে হাসতে গড়াগড়ি করে ফ্লোরে পড়ে যাওয়ার অবস্থা। আধামও হাসছে। গজদাতের বাঁকা হাসিটা পূর্ণিমার অক্ষিপটে কাঁপুনি ধরিয়ে দিল। পুরুষ মানুষেরও কি অমায়িক নির্মল হাসি, অত্যাধিক সুন্দর এই হাসি।